এই সময় একটা বড় একটা সমস্যা আমরা জানি যে কোলেস্টেরল, যেটা মানে হার্টের সমস্যার জন্য মানে দায়ী অন্যতম মনে করা হয়। কিন্তু ডায়াবেটিসের সাথে কোলেস্টেরলের কোনো সম্পর্ক আছে কিনা, বা ডায়াবেটিস থাকলে কোলেস্টেরল যদি বেশি থাকে, বা ডায়াবেটিসের কারণে কোলেস্টেরলের কোনো তারতম্য হয় কিনা? 100-র নিচে থাকলে আমরা নর্মাল ধরি। যখন একটা পেশেন্ট ডায়াবেটিস থাকছে, ওর মার্কার তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা এলডিএল কোলেস্টেরলটা নিয়ে আসতে চাই 70-এর নিচে। ডায়াবেটিক পেশেন্টের যখন কোলেস্টেরলের মাত্রা যখন আসছে, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক ইজ সেম, ইকুইভ্যালেন্ট। আমরা তিনটা জিনিস যদি অ্যাভয়েড করতে পারি, সকালে রুটি, ভাত, আলু। এখন প্রশ্ন আছে, আমরা খাবো কি? ভেরি গুড, আমরা খেতে পারি ডিমের সাদা অংশ, 3-4টা খেতে পারি আমরা ডিমের সাদা অংশ, দিস প্রোটিন। এই সময় একটা বড় একটা সমস্যা আমরা জানি যে কোলেস্টেরল, যেটা মানে হার্টের সমস্যার জন্য মানে দায়ী অন্যতম মনে করা হয়। কিন্তু ডায়াবেটিসের সাথে কোলেস্টেরলের কোনো সম্পর্ক আছে কিনা, বা ডায়াবেটিস থাকলে কোলেস্টেরল যদি বেশি থাকে, বা ডায়াবেটিসের কারণে কোলেস্টেরলের কোনো তারতম্য হয় কিনা, মানে কোনো প্রভাব ফেলে কিনা? দেখেন, জিনিসগুলো যদি আমরা খুব সহজভাবে বলার চেষ্টা করি, জি। যে পেশেন্টের ডায়াবেটিস নাই, ওরা তো কোলেস্টেরল হাই আছে। আচ্ছা। ওর কোলেস্টেরল হাই হলে আমরা নর্মালি আমরা কাউন্ট করি যে একটা সার্টেন নাম্বার, যে 100-র নিচে থাকলে আমরা নর্মাল ধরি। যখন একটা পেশেন্ট ডায়াবেটিস থাকছে, ওর মার্কার তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা এলডিএল কোলেস্টেরলটা নিয়ে আসতে চাই 70-এর নিচে। আচ্ছা। সেই কোলেস্টেরলটা যে কাজটা করছে, যে ডায়াবেটিস ইটসেলফ ওর যে কোলেস্টেরলের মাত্রাটা বাড়ায় দিচ্ছে। কোলেস্টেরলের মাত্রা বাড়াই দিলে যে আমাদের ব্লাড ভেসেলগুলো ব্লক করে যাচ্ছে, ব্লক করলে ডায়াবেটিস ইটসেলফ হার্ট অ্যাটাকের মতন সমান একটা বিপজ্জনক একটা রোগ। এই জন্যে আমরা কোলেস্টেরলের দিকে আজকে বিশদ আলোচনা করতে চাই ডায়াবেটিসের সঙ্গে। ডায়াবেটিস হলে কোলেস্টেরলটা আমরা কোথায় নিয়ে যাব, আচ্ছা আচ্ছা, তার প্রতিকার আমরা কিভাবে করব, খুব সহজ। তার মানে আপনারা যেটা বুঝলাম যে আপনি যেটা বলতে যাচ্ছেন যে যার ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে কোলেস্টেরল যদি বেশি থাকে, এবং কোলেস্টেরল বেশি থাকার একটা ঝুঁকিটাই বেশি, এবং সেক্ষেত্রে যার ডায়াবেটিস নাই শুধু কোলেস্টেরল বেশি, তার ক্ষেত্রে যে ব্যবস্থা নেবেন বা যতটুকু সতর্ক হব, তার চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে যদি কারো ডায়াবেটিস থাকে, সাথে কোলেস্টেরলটা বেশি থাকে। ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে কি করতে হবে তখন, তাহলে কি সেই বাড়তি সতর্কতা? বাড়তি সতর্কতা, প্রথমেই আমরা চেষ্টা করব ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য। আচ্ছা। ডায়াবেটিস কন্ট্রোল করার, দর্শক, আগেও আমরা আলোচনা করেছি, আমাদের ডায়াবেটিসের মোস্ট অফ দ্য ডায়াবেটিক পেশেন্টের হয় টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমাদের প্রথমেই যে জিনিসটা আসে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস, এবং আমাদের বংশানুক্রমিকভাবেও আরও কিছু সমস্যা চলে আসে, এবং আমাদের দুশ্চিন্তা, এগুলোর জন্য আমাদের ডায়াবেটিসটা আসছে। একই সাথে যখন ডায়াবেটিস আসছে, এবং আমরা যে দেশ থেকে আসছি, আমাদের ফুড তৈরি হচ্ছে সবসময় আমরা অনেক বেশি তেল ব্যবহার করছি, এবং তৈলাক্ত খাবার সব কিছুর মধ্যে আমার আছে। আমি যেমন মাংস খাচ্ছি, ওর ভিতরে তেল আছে, আমি সবজি খাচ্ছি, ওর ভিতরেও তেল আছে, আমরা পিঠা খাচ্ছি, তার ভিতরেও তেল আছে, আমরা যে মিষ্টি খাচ্ছি ওটাও তেলের ছানা দিয়েই তৈরি হচ্ছে। তো ডায়াবেটিক পেশেন্টের যখন কোলেস্টেরলের মাত্রা যখন আসছে, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক ইজ সেম, ইকুইভ্যালেন্ট, দ্যাট সিরিয়াস ডিজিজ। তো যেটা আপনি বললেন যে প্রথমেই আমরা যেটা করব যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, মানে এর কোনো বিকল্প নেই। এবং আপনি যেটা বললেন যে আমাদের আমরা ঐতিহ্যগতভাবে, আমরা জাতিগতভাবেই আমরা তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করি, বা সব খাবারই আমাদের কিছু না কিছু তেল থাকে, এবং যার কারণে দেখা যায় যে মানে হার্টের যে ঝুঁকিগুলো সেগুলো বেড়ে যাচ্ছে, কোলেস্টেরলের বেড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে মানে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে, মানে কোলেস্টেরলের পরিমাণটা তো কমাতে হবে, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলাম, তারপরে কোলেস্টেরলটা কিভাবে কমাবো? আমরা প্রথমেই চেষ্টা করব খাদ্যাভ্যাস পরিবর্তন। আচ্ছা। যে খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্যে আপনি এখনই বললেন যে আমরা তৈলাক্ত খাবার বাদ দিব, নাম্বার 1। নাম্বার 2, আমরা চলে যাব যে ডায়াবেটিসকে কন্ট্রোল করব। ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য, দর্শক, আপনাদের সাথে এর আগেও আমরা আলোচনা করেছি, আপনারা প্রত্যেকেই একজন করে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান রয়ে গেছেন, ওনার কাছে যাবেন, ও আপনারা নিয়ম মতন ওনার কাছে ব্লাড টেস্ট করবেন, এবং নিয়ম মতন আপনারা প্রেশার চেক করবেন, ওনারা আপনাকে পথগুলো বলে দিবেন।
তো এখন যেটা আসছে, ডায়াবেটিসের ওষুধ আমরা যদি খাই, আমরা যদি কোলেস্ট্রলের মেডিসিন খাই, এরপরে আর কি করার আছে? এরপরে আমাদের অ্যাক্টিভিটিস, অ্যাটলিস্ট 30 মিনিটস আমাদের ওয়াক, হাঁটা চলাফেরা করতে হবে। দর্শক, আমরা আমেরিকায় আসছি আমরা উন্নত জীবনের জন্য, আমরা বাংলাদেশি থাকার জন্য এদেশে আসি নাই, আমরা আমেরিকান হওয়ার জন্য আসছি। ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি, আমাদের অনেক কিছু শিখতে হবে দর্শক। আমাদের স্টাবলিশমেন্ট আসতেই আমাদের 50-এর উপরে চলে যায়। যখন ফ্যামিলির ভিতরে কিছুটা সচ্ছলতা আসে, তখনই দেখতে পাবেন বিভিন্ন পত্রপত্রিকায়, নিউজে, টেলিভিশন নিউজে আপনারা দেখবেন যে আমাদের খুব পরিচিত অমুক ভাই মারা গিয়েছেন, তমুক ভাইরা ঘুমের মধ্যে চলে গিয়েছেন। এই সব কিছুই আমাদের হচ্ছে এই আমাদের খাদ্যাভ্যাস, আমাদের এই স্ট্রেস এবং আমাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার। তো আমরা আসেন আজকে শুধু আমেরিকায় আমাদের যে উন্নত জীবন একই শুধু না, আমরা যাতে দীর্ঘায়ু হতে পারি, আমরা এই আলোচনা থেকে যদি প্রত্যেকেই আমরা 10 বছর করে বেশি বাঁচতে পারি, আমি মনে করি আমাদের আলোচনা সার্থক হবে দর্শক। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি যেটা বললেন যে প্রথমে মানে খাদ্যাভ্যাস পরিবর্তন, এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের বিষয়টা আসলেই সেটা কি একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয়। কারণ আপনি যেটা বললেন না যে আমরা আমেরিকা এসেছি, আমরা আমেরিকান হয়ে যাব, তো সেই আমেরিকান হয়ে যাওয়া মানে এই না যে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা মানে যেটা আমরা বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আমরা পোশাকে আশাকে মানে সংস্কৃতিতে আমেরিকান হয়ে যাব, সেটা তো আসলে হওয়ার দরকার নেই। এখানে খাদ্যাভ্যাস যে জায়গাটায়, আসল জায়গাটা, জীবনযাত্রার মূল যেই বিষয়টা, সেখানে যদি আমরা আমেরিকান হতে পারি, আমার মনে হয় যে তাতে আমাদের খাদ্যাভ্যাস থেকে আমরা একটু হলে সরে আসতে পারবো। কিন্তু আমরা দেখা যায় যে সেটা না করে আমরা খাদ্যাভ্যাসটা ঠিকই রাখি। এবং আমেরিকানদের মধ্যে তো অনেক বাজে খাদ্যাভ্যাস আছে না, তারা সবসময় চিকেন ফ্রাই খাচ্ছে, তারা অনেক মিষ্টি জাতীয়, তারা অনেকে খাচ্ছে হাই মানে ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছে। তাদের মধ্যে তো অনেক সমস্যা আছে একটা গ্রুপের মধ্যে, তার ওবেসিটি তাদের একটা বড় সমস্যা। তো দেখা যায় যে, আমি জানি না আপনি আরো ভালো বলতে পারবেন, আমি এইটা বলছি এই কারণে যে আপনি যেটা বললেন যে আমেরিকান হতে যে আমরা আমেরিকানদের মধ্যে যে জিনিসগুলো আসলে স্বাস্থ্যকর না, যে অভ্যাসগুলো আমরা সেগুলি কি অনেক সময় নেই, কিন্তু দেখা যায় যে ভালো অভ্যাস আমাদেরও আছে, আমাদের সেগুলি আমরা নেই না। তো খাদ্যাভ্যাস পরিবর্তনের ক্ষেত্রে আপনি যদি সুনির্দিষ্টভাবে বলেন যে এই জিনিসগুলি আমরা যদি অ্যাডাপ্ট করি এখানকার খাদ্যাভ্যাসের মধ্যে, যেগুলো ভালো। কারণ একটা জিনিস তো সত্য, যেখানে আমরা সারা বছরই কিছু না কিছু সবজি পাচ্ছি, কিছু ফল পাচ্ছি, যেগুলো আসলে অনেক উপকারী, সেটার মধ্যে আমরা দেখা যায় যে আমরা কিন্তু সেগুলিতে অভ্যস্ত না। আমরা কিন্তু দেখা যায় যে সবসময় বেশিরভাগ মানুষই আমরা আমাদের দেশীয় যেসব সবজি আছে আমরা সেটাকে খুঁজি, এবং সেটাও যদি নিয়মিত খাই সেটাও তো ভালো। তো এক্ষেত্রে আপনি খুবই যদি মানে সুনির্দিষ্টভাবে বলেন যে এই খাবারগুলো আছে, এগুলো আপনারা এইভাবে খেতে পারেন, এবং তাহলে হবে কি মানুষজন আরো বেশি মানে একটা মানে ধারণা পাবে, একটা মানে সুস্পষ্ট ধারণা থাকবে। আমরা যদি ছোট ছোট করে আগাই, হ্যাঁ সেটাই। সকালে আমরা ব্রেকফাস্ট করি কি, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের প্রতিটা বাসায় কিন্তু আমরা যতদিনই আমেরিকায় আসি, প্রতিটা বাসায় আমরা কিন্তু বাঙালি। সেই বাংলাদেশের অভ্যাসটা, ওই মায়ের থেকে যে অভ্যাসটা হয়েছে, ওই অভ্যাসটা আমরা ছাড়তে চাই না। আমরা সকালে উঠে রুটি খাচ্ছি, একটা ভাজি খাচ্ছি, একটা ডিম ভাজি খাচ্ছি, কিংবা সবজি ভাজি খাচ্ছি। ওই যে ভাজিটা তৈরি হচ্ছে, ওর মধ্যে তেল যাচ্ছে দর্শক, তেলটা আমাদের সমস্যা। ওটার সময় যে লবণটা দেওয়া হচ্ছে, লবণটা সমস্যা কেন? হাই ব্লাড প্রেশারের জন্য সমস্যা। আর আমরা রুটির কথা বলছি কেন দর্শক? আমাদের বিরাট একটা অংশ এদেশে আসার পরে, আমি জানি না আমাদের দেশে এখন কি অবস্থা হয়েছে, কিন্তু এখানে যারা আমরা বাংলাদেশিরা রয়ে গেছি, আমাদের প্রায় অধিকাংশই ডায়াবেটিস রয়ে গেছে। ডায়াবেটিসের সমস্যা কার্বোহাইড্রেট কি? আপনার রুটি, ভাত, আলু। আমরা 3টা জিনিস যদি অ্যাভয়েড করতে পারি সকালে, রুটি, ভাত, আলু। এখন প্রশ্ন আছে আমরা খাবো কি? ভেরি গুড, আমরা খেতে পারি ডিমের সাদা অংশ, 3-4টা খেতে পারি আমরা ডিমের সাদা অংশ, দেশে প্রোটিন। যদি কোনো কিডনির বড় সমস্যা না থাকে, তাহলে আমরা পরিমাণ মতন আমরা প্রোটিন খেতে পারি। আমরা বিভিন্ন রকমের ডাল খেতে পারি। ডালটাকে আমরা এমন কিছু করতে পারি যেটাতে আমার তেল খরচ করতে হয় না। যে ডালের আমরা বড়া করতে পারি, যেটা তেলে না ভেজে আমরা এয়ার ফ্রায়ার দিয়ে তৈরি করতে পারি, যে আমাদের এক্সট্রা তেল লাগছে না। তো ওখান থেকে আমরা প্রোটিন পেলাম। ওখানে আমরা কিছু ফ্রুটস অ্যাড করতে পারি, আমরা ব্লুবেরি দিতে পারি, আমরা হানি ডিউ দিতে পারি, আমরা কমলা লেবু দিতে পারি। কমলা লেবু থেকে আমরা সুগার পাচ্ছি। ডায়াবেটিক পেশেন্টে বলে যে আমার সুগার দরকার, ঠিক আছে, আমি সুগার পেয়ে যাচ্ছি ওখান থেকে।
খাদ্যাভ্যাস যদি আমরা আগের থেকেই বাসায় তৈরি থাকে, আগে থেকে রাখা থাকে, আমরা ওটা খেতে পারি। আদারওয়াইজ আমরা সকালে যখন কাজের জন্য দৌড়াচ্ছি, আমরা দেখা যায় যে একটা রুটি গরম করে কিছু একটা দিয়ে খেয়ে চলে যাচ্ছি। এটাই আমাদের বড় সমস্যা। দর্শক, আপনি আগের দিনই তৈরি করে রাখেন আপনি সকালে কি খাবেন। সকালে খাবার যদি আপনার তৈরি থাকে এবং আপনি যদি লাঞ্চ বাইরে করেন, দর্শক আপনারা ইচ্ছামতো ভাত নেবেন না, ইচ্ছামতো রুটিও নেবেন না। আপনারা কিছু ফ্রুটস রাখেন, আপনারা কিছু ভেজিটেবল রাখেন। এর আগে আমরা ছবি দেখিয়েছি, অনেক রকম ছবি দেখিয়েছি। সেখান থেকে আপনারা কয়েকটা জিনিস পিক করে আপনারা রেখে দেন, আপনারা বাটিতে করে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার স্বাস্থ্যকর খাবার খান। সন্ধ্যার সময় আসার পরে একইভাবে আপনারা ভাতের পরিমাণটা যা খাচ্ছেন কমাই দেন, 1/3 ভাত খান, কিংবা রুটি খাবেন 1/3, একই সমান। কিন্তু ভাত এবং রুটি ডায়াবেটিসের জন্য খুবই বড় সমস্যা। ভাত এবং রুটির পরিমাণটা যদি আপনারা কমাই দেন, ওখানে যদি আপনারা সালাদ অ্যাড করেন, আপনারা যত রকম সালাদ আপনারা গুগল করেন, গুগল করে ডায়াবেটিক সালাদ আপনাকে দেখাই দিবে, ডায়াবেটিক ফুড দেখাই দিবে, ডায়াবেটিক ফ্রুটস সব দেখাই দিবে, ভেরি সিম্পল। তো আমরা খাদ্যাভ্যাস এভাবে পরিবর্তন করতে পারি। একই সাথে প্রোটিন আমার কোনো সমস্যা না। দর্শক ভুল বুঝবেন না, আপনারা গরু মাংস খাইতে চান কোনো অসুবিধা নেই, আপনারা সিদ্ধ করে আপনারা চর্বিটা ফেলে দেন, যতটাকে পারেন আপনারা চর্বি ফেলে দেন। আপনারা চিকেন খাচ্ছেন, তেল খাবেন না, চর্বিটা ফেলে দেন। আপনারা এয়ার ফ্রাই করেন কিংবা গ্রিল করেন, গ্রিল করে আপনারা প্রোটিনটা খান, আর বিভিন্ন রকমের সালাদ খান, আপনারা সবজি খান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সবজির মধ্যে আপনারা তেল দিবেন না। সেটাই। কিন্তু মানে আপনি কি সকালে মানে নাস্তাতে একদমই ভাত রুটি বাদ দিতে বলছেন, না একটু হলেও খাওয়া যাবে? এখন যেখান থেকে আমরা আসছি বা মানে একই তো, মানে মানে আমরা যদি পাউরুটি খাই সেম তো, সেম সেম না মানে। কিন্তু একটা পাউরুটিতে যে পরিমাণ ম্যাটেরিয়াল থাকছে, কার্বোহাইড্রেটের ম্যাটেরিয়াল পরিমাণটা কিন্তু অনেক কম, কিন্তু একটা রুটির ভিতরে পরিমাণটা অনেক পুরোটাই বেশি কার্বোহাইড্রেট, থাকে। কারণ ওখানে আমরা দুইটা পাউরুটিতে তো ডিমও থাকে। পাউরুটিতে কিন্তু ডিমও থাকে। পাউরুটিটা আমি চাই না যে ওটা একটা প্রসেস ফুড। সেটা একটা দর্শক সমস্যা। এটা ভালো মনে করবেন না পাউরুটিটাকে। সেটা একটা আপনারা যে সমস্যা। বাসায় রুটি তৈরি করছেন কিংবা রুটি কিনে নিয়ে আসছেন, পরিমাণটা কম খান। আমি বলছি না যে টোটাল খাদ্যের পরিমাণটা, কিন্তু পাউরুটির মধ্যে যেটা ব্রাউন যেটা বলা হয়, সেটা কি একটু বেটার হবে? ভিতরে যদি কোনো অ্যাডিটিভ কিছু না না থাকে, থাকে দেখে নিতে হবে আসলে, সেটা তো দেখার বিষয়। অনেক রকম পাউরুটি কিন্তু পাওয়া যায়, অনেক রকম পাউরুটি পাওয়া সেটা যায়। একটা বিষয়। কিন্তু পাউরুটি না করে আরো কিছু আছে, লং রুটি থাকে, ইটালিয়ান ব্রেড থাকে। হ্যাঁ হ্যাঁ, ইটালিয়ান ব্রেড গুলো ওরা কিন্তু খুব চেষ্টা করে পিওর গম যেটা, সেটা দিতে এবং অনেক সময় অর্গানিক গম পাওয়া যায়, ব্রাউন পাওয়া যায়। একদম ন্যাচারাল গম পাওয়া যায়। তো ডাক্তার তৌহিদ শিবলি, আমি ভাত এবং রুটি ছাড়তে চাচ্ছি না, মানে সেটাকে জন্য আমি বলতে চাই, তাহলে লো জিআই রাইসের কথা শুনি আমরা, সেটা কি কতটুকু উপকারী হবে এক্ষেত্রে? আমাদের যদি লো গ্লাইসেমিক ইনডেক্সের ভাতের অভ্যাস যদি দর্শক আমরা দূর করতে না পারি, অভ্যাস থেকে মানে ধীরে ধীরে আসলে কি আমরা জানি যে এটা থেকে সরে আসা বাংলাদেশি হিসাবে খুব সহজ না, হয়তো ধীরে ধীরে আমরা সরে আসতে পারবো খাদ্যাভ্যাস পরিবর্তন। কারণ এটা তো খুব স্বাভাবিক যে আমাদের পূর্বপুরুষরা যে খাবার খেত আমরা তো সেই খাবার খাই না, বা আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু একই খাবার খাচ্ছে না। এটা চেঞ্জ হবে, এটা একটা বিষয় কিন্তু আছে, ধীরে ধীরে চেঞ্জ হবে। উল্লেখযোগ্য একটা অংশ বলি, যে অনেকেই বলে যে চেঞ্জ করব কিভাবে। তো আমি বেশ কিছু বছর, প্রায় 10 বছর আমি এখানে প্র্যাকটিস করছি। এর আগে আমি যেখানে প্র্যাকটিস করতাম পুরাই আমেরিকান, সাদা আমেরিকান ছিল। তা আমার এখানে প্র্যাকটিস করতে করতে আমি যখন শুরুর থেকে কথা বলা শুরু করছি, তখন বলতো যে খাবো কি। আমি প্রতিদিন বলতে বলতে এখন পেশেন্ট, আমার অনেক পেশেন্ট আছে, 50% পেশেন্ট ওদের ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসছে, অনেকের ডায়াবেটিস নাই। আপনারা মনে করবেন না দর্শক আপনার ডায়াবেটিস হয়েছে আর ভালো হবে না। আমার অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস কমপ্লিটলি ভালো হয়ে গিয়েছে, ডায়াবেটিস নাই। আপনারা যদি আমার এবং আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের গাইড মতন চলেন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, কিছু কায়িক পরিশ্রম করেন, রাত্রি ঘুমানোর অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনার খাবারটা খেয়ে ফেলেন, এবং ভাত এবং রুটির পরিমাণটা কমাই দিতে পারে। ডক্টর সজল আশফাক, আপনি আমাকে যেটা বলছেন, আমরা পরিমাণটা কমাবো, কিন্তু আমরা টোটাল খাদ্যের পরিমাণ কমাবো না। আমরা ওটাকে ফ্রুটস, ভেজিটেবলস এবং অন্য কিছু দিয়ে রিপ্লেস করব, অন্য কিছু দিয়ে আমরা রিপ্লেস করব। আমাদের ক্যালোরি দরকার না। এটা একটা ভালো কথা বলেছেন আপনি, যে প্রোটিনে নিষেধ নাই। তো যদি যার গরু মাংস খাওয়া নিষেধ নাই, সমস্যা নাই, খেতে পারেন, মুরগির মাংস তো আছেই, তাই না? তো সেক্ষেত্রে তো আসলে ওইটা তো অনেকে আমরা খাই না কিন্তু পছন্দ করি। হ্যাঁ, আমরা নানা কারণে হয়তো খাই না ভাতটা থাকলে, কিন্তু ভাতটাকে আমরা সরিয়ে দিয়ে যদি ওইটার পরিমাণ বাড়িয়ে দিই, প্রোটিনের পরিমাণ, তাহলে তো আসলে আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে দর্শক। আমরা সবসময় মনে করছি যে আমি তো আগে থেকে কম খাচ্ছি, কিন্তু আমার বয়সের সাথে সাথে দর্শক আমরা যেটা করছি যে বয়সের সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটিস গুলো কমে গিয়েছে। অ্যাক্টিভিটিস কমে গেলে আমাদের ক্যালোরিটা বার্ন হচ্ছে না, আমাদের খাদ্যাভ্যাস কিন্তু একই রয়ে গেছে। আমার যে অভ্যাসটা হয়েছে সেই অভ্যাস কোনোভাবেই কমছে না, তাতে আমার শরীর ওটা জমাই রাখছে।
জমায় রাখলে সেটাই হয়ে যাচ্ছে সমস্যা। এখন বলছে যে আমি তো কম খাচ্ছি, এখন আমি কম খাচ্ছি কিন্তু আমি অ্যাক্টিভিটিসও তো আমার কম। অ্যাক্টিভিটিস কম হচ্ছে। এবং দর্শক আরেকটা জিনিস আছে, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, পেশেন্টের হাইট এবং পেশেন্টের আমরা ওজন থেকে আমরা বিএমআই বের করছি। বিএমআই 20 to 25 রাফলি ধরলে যে এর মধ্যে থাকলেই ঠিক থাকছে। আমার পেশেন্ট বলছে যে আমি তো কম খাচ্ছি, আমি কেন শুকোচ্ছি না। সো প্রবলেম হচ্ছে যে আমরা ওই খাবারটা তো বার্ন করতে পারছি না। খাবার যদি আমরা বার্ন করতে না পারি দর্শক, আমাদের তখন ক্ষুধাকে আমাদের সহ্য করতে হবে। আমরা যদি রোজার সময় আমরা না খেয়ে থাকতে পারি, এবং আমরা প্রায় প্রতিটা মানুষই আমরা রোজার সময় শুকায় যাচ্ছি, কয়েক পাউন্ড করে কমে যাচ্ছে। কারণ ওই যে বিশ্বাস আমি খেতে পারবো না, আমি আল্লাহর সাথে কমিটমেন্ট হয়েছে, আমি খেতে পারবো না। এখন যদি আপনি বলেন যে আপনার ফ্যামিলির সাথে আপনার কমিটমেন্ট, আপনি মারা যেতে পারবেন না, তাহলে আপনার বডি মাস কমান, আপনি কার্বোহাইড্রেট কমাই দেন, আপনি রাইস কমাই দেন। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম যে লো জিআই রাইসের কথা আমরা শুনি বিভিন্ন, আমরা অনেকদিন থেকে আলোচিত, এটাতে কি আসলে একটু কি উপকার আছে? এটা একটা সস্তা প্রকারের একটা অ্যাডভার্টাইজমেন্ট বিক্রি করার জন্য। ইটস নাথিং এলস বাট দিস। আপনারা যদি অর্গানিক রাইস খেতে পারেন, অর্গানিক রাইসে মানে তাতে খুব বেশি তারতম্য হবে না, মানে যে মানে লো জিআইতে যেটা বলা হচ্ছে যে সুগারের পরিমাণটা খুব দ্রুত বাড়বে না, হয়তো ধীরে বাড়বে, কিন্তু আলটিমেটলি তো সেই সুগারই আমার শরীরে যাচ্ছে, তাই না? একটা সময় ছিল আমাদের দেশে দেহিবানা চাল, জি, যেটা হোল গ্রেইন, যেটা হচ্ছে হোল গ্রেইনটা আমরা এখানে পাচ্ছি না, আমরা পিওর হোয়াইট রাইস পাচ্ছি। সেটাই, হোয়াইট রাইসটা খুব দ্রুত ব্লাডের মধ্যে শোষিত হয়ে যায়, অ্যাবসর্ব হয়ে যাচ্ছে, এবং সুগার মানে এবং ওই সুগারটা আমার ব্লাডে যাওয়ার পর ব্লাড থেকে আমার সেলে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবং তো লো জিআইতে যেটা হয় যে হয়তো ধীরে ধীরে যায়, মানে এইটুকু বেনিফিট হয়তো, কিন্তু আলটিমেটলি তো যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাকে তো ওটা থেকে সরে আসতে হবে। একটাই জিনিস করতে হবে যে আমাদেরকে এটার সাথে ফাইট করতে হবে। হ্যাঁ, সরে আসতে হবে, এটা ফাইট করতে হবে। আমিও একসময় ভাত খেতাম, অনেক ভাতের পরিমাণ কমাই দিয়েছি। না, আমি ওইটাই শুনতে চাই যে আসলে মানে এই যে আপনি ফাইট করে বেরিয়ে এসছেন, আমার মনে হয় যে অনেকেরই এই সমস্যাটা আছে যে আসলে ভাতটা ছাড়তে পারছেন না বা রুটিটা ছাড়তে পারছেন না। একদিনে হবে না, এটা দীর্ঘদিনের অভ্যাস যেমন হয়েছে, দীর্ঘদিন ধরেই আমাদের চেষ্টা করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।